নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব কারেন্ট মার্কেট সিচুয়েশন নিয়ে এবং এই মুহূর্তে অ্যাজ এ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসেবে আমরা কোনগুলোকে কনসিডার করতে পারি সেগুলো নিয়েও আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যদি নিফটির মান্থলি টাইম ফ্রেমের চার্টটা খুলি তাহলে আমরা দেখতে পারবো নিফটি গত 1, 2, 3, 4, 5 মাস ধরে কন্টিনিউয়াস ফল করে চলেছে। প্রায় অ্যারাউন্ড 15% এর কাছাকাছি কিন্তু মার্কেট এখন তার হাই থেকে ডিসকাউন্টে বা নিচে ট্রেড করছে বলতে পারি। ঠিক আছে? 15 থেকে 16% অ্যারাউন্ড। তো আমরা যদি দেখি লাস্ট কবে নিফটিতে এরকম পরপর 5 টি মান্থলি ক্যান্ডেল রেড বানিয়েছিল নিফটি। হয়তো পার্সেন্টেজ ওয়াইজ এর থেকেও নিফটি অনেক বেশি ফল করেছে এর আগেও অনেকবার। বাট আমরা যদি দেখি পরপর 5 টা রেড ক্যান্ডেল মান্থলি টাইম ফ্রেমে নিফটি এর আগে বানিয়েছিল হচ্ছে 1996। আমরা যদি এখানে খেয়াল করি 1906 এ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 5টা ক্যান্ডেল সেখানেও কিন্তু নিফটি পরপর রেড বানিয়েছিল। অর্থাৎ 5 মাস ধরে নিফটিতে কিন্তু সেলিং প্রেশার কন্টিনিউ ছিল। তো আমরা যদি তখনকার পার্সেন্টেজ অফ ফলটা মেপে দেখি তখন কিন্তু নিফটি প্রায় 25% এর কাছাকাছি ফল দেখিয়েছে। যে আমি আপনাদের তো করে দেখালাম যে পরপর 5 মাস নিফটি 1996 ফল করেছিল। আর এখানে আপনাদের জন্য একটা কোশ্চেন থাকছে যে 5 মাসের থেকেও বেশি পরপর নিফটি ফল করেছিল কোন বছর? সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন এবার নিফটির ডেইলি টাইম ফ্রেমে একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখে নেওয়া যাক। আমরা যদি এই মুহূর্তে দেখি লাস্ট ট্রেডিং সেশনে নিফটি একটা শার্প কারেকশন দেখিয়েছে, প্রায় 2% ফল করেছে এবং ক্যান্ডেলটাকে যদি আপনারা ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু তার লো এর কাছেই ক্লোজিং দিয়েছে। অর্থাৎ বায়াররা কিন্তু এখানে কিছুটা হলেও স্পাইক বা মুভমেন্ট আনতে পারেনি। সেলাররা কিন্তু কন্টিনিউয়াস ডমিনেট করে চলেছে। তো এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিয়ারেস্ট সাপোর্টের কথা দেখি, এখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। অর্থাৎ 22,800 লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতে পারে নিফটির জন্য। কারণ এর আগেও আমরা যদি দেখি একটা সময় এটা নিফটির রেজিস্ট্যান্স ছিল। সেটা ব্রেক করার পর কিন্তু এখানে নিফটি প্রায় 1 বার, 2 বার, 3 বার, 4 বার এবং 5 বার এই একই লেভেলে সাপোর্ট নিয়েছে। 21,800 লেভেলটা কিন্তু নিফটির এই মুহূর্তের একদম স্ট্রং সাপোর্ট। আর নিফটি যদি এটাকেও ব্রেক করে তাহলে তার পরবর্তী সাপোর্ট কিন্তু আছে 21,500 এবং আমি যদি লাস্ট সাপোর্ট বা একদম স্ট্রং সাপোর্টের কথা বলি সেক্ষেত্রে আপনি কিন্তু এই 21,200 বা 21,000 কাছাকাছি লেভেলটাকে কনসিডার করা যাবে। এই মুহূর্তে নিফটি যদি আর কিছুটা কারেক্ট হয়ে এই লেভেলে একটা বেস ফর্ম করে এখান থেকে রিভার্সাল দেখায় সেটা কিন্তু একটা পজিটিভ সাইন। আর নিফটি যদি এই সাপোর্টটিকে না ধরে রাখতে পারে এবং এর পরেও ফল করে তাহলে কিন্তু ফার্দার এখানে অনেকটাই দেখুন এই জায়গাটা কিন্তু পুরোটাই নিফটির সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানে আমরা দেখছি এখানেও একটা সুইং রয়েছে। তো 21,500 লেভেল থেকেও নিফটি সাপোর্ট নিতে পারে অথবা হয়তো নিফটি 21,200 লেভেল থেকে এসেও সাপোর্ট নিতে পারে। তো আপকামিং ট্রেডিং ডেজগুলোতে নিফটি এই লেভেলগুলোতে কেমন রিঅ্যাক্ট করে সেদিকে আমাদের নজর রাখতে হবে। তো এটা তো গেল টেকনিক্যাল অ্যানালাইসিস। এবার চলুন একবার দেখে নেওয়া যাক ভ্যালুয়েশন ওয়াইজ মার্কেট কেমন জায়গাতে রয়েছে। আমরা যদি এই মুহূর্তে নিফটি ফিফটির পি রেশিও দেখি সেটা রয়েছে 19.7 অর্থাৎ 20 থেকেও নিচে এবং এটা কিন্তু নিফটির 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার এবং 2 ইয়ার লোতে। অর্থাৎ নিফটির পি রেশিও অনুযায়ী বা নিফটির ভ্যালুয়েশন অনুযায়ী কিন্তু নিফটি এই মুহূর্তে তার 2 বছরের লোতে ট্রেড করছে। তো আমরা যদি 5 ইয়ার অ্যাভারেজের সাথে তুলনা করে দেখি নিফটির 5 ইয়ার অ্যাভারেজ পি হচ্ছে 24.82। সেখানে দাঁড়িয়ে নিফটির পি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট অ্যাভারেজের নিচেই রয়েছে। তো কয়েকদিন আগে বা কয়েক মাস আগে মার্কেটের ভ্যালুয়েশন নিয়ে যে আলোচনাটা হচ্ছিল যে মার্কেট ওভার ভ্যালুড, মার্কেট এখান থেকে ভ্যালুয়েশনই অনেকটা কারেকশন আসতে পারে। তো অ্যাজ পার ভ্যালুয়েশন নিফটি কিন্তু এই মুহূর্তে একটা অ্যাট্রাকটিভ জায়গাতে রয়েছে। এটুকুনি কিন্তু আমরা বলতেই পারি ভ্যালুয়েশন দেখে। এর পাশাপাশি চলুন একবার দেখে নেওয়া যাক ইন্ডিয়ান ইকোনমি এখন কেমন জায়গাতে রয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার Q3 জিডিপি ডেটা অনুযায়ী জিডিপি গ্রোথ রেট এসছে 6.2%, যেটা তার প্রিভিয়াস কোয়ার্টার অর্থাৎ আমরা যদি এখানে দেখি প্রিভিয়াস কোয়ার্টারে এই গ্রোথ রেটটা ছিল 5.6%। অর্থাৎ প্রিভিয়াস কোয়ার্টারের থেকে কিন্তু এখনকার গ্রোথ রেট যেটা 6.2% সেটা কিন্তু বেশি। তো এই জিডিপি গ্রোথ রেট ইমপ্রুভ হওয়ার ফলে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু রিকভারির দিকেই এগোচ্ছে বা এর থেকে কিন্তু আমরা এটাই নির্দেশ পাচ্ছি। এর পাশাপাশি আমরা যদি ইন্ডিয়ান ইনফ্লেশন রেটটা দেখি আমরা দেখতে পারবো অক্টোবর মাসের 6.2% এর হাই থেকে গত 4 মাস ধরে কিন্তু ইনফ্লেশন যথেষ্ট কমেছে এবং জানুয়ারি মাসে সেটা মাত্র 4.3% এসেছে। অর্থাৎ আমরা বলতে পারি ইনফ্লেশন স্টেবল জায়গাতে থাকলে আরবিআই কিন্তু ফার্দার রেট কাট শুরু করতে পারে। গত মনিটারি পলিসিতে আমরা কিন্তু দেখেছি আরবিআই 25 বেসিস পয়েন্টের একটি রেট কাট করেছে। আরবিআই এর এই ইন্টারেস্ট রেট কাট এটা কিন্তু স্টক মার্কেটের জন্য একটা পজিটিভ দিক। কারণ প্রত্যেকটা কোম্পানি যারা লোন নিয়ে ক্যাপেক্স করে বা লোন নিয়ে বিজনেস অপারেশন চালায় তাদের ওই লোনের ওপরে বা ওই বরোয়িংস এর উপরে যে ইন্টারেস্টটা পে করতে হয় সেটা কিন্তু তাদের অনেক কমে যায় ইন্টারেস্ট রেট কমার কারণে। সেই কারণে তাদের নেট প্রফিটে কিছুটা ইমপ্রুভমেন্ট আসে। এছাড়াও ইন্টারেস্ট রেট কম থাকলে
মানুষরা লোন নিয়ে অনেক স্পেন্ডিং বাড়ায়, অর্থাৎ স্পেন্ডিং মানুষের বেড়ে যায়। এর ফলে প্রত্যেকটা কোম্পানির সেলসও কিছুটা ইমপ্রুভ হয়। এই কারণে ইনফ্লেশন কমা এবং রেট কাট শুরু হওয়া এটা কিন্তু ইকোনমির জন্য একটা পজিটিভ দিক বা স্টক মার্কেটের জন্য একটা পজিটিভ দিক। তো এই সব কিছু মাথায় রেখে আমরা কিন্তু বলতে পারি মার্কেটে আমরা এই মুহূর্তে যে কারেকশনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা হেলদি কারেকশন, অথবা মার্কেট যদি এখান থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে বাউন্স ব্যাক করে, মার্কেট কিন্তু এখান থেকে আরো শক্তিশালী হয়ে ওপরে উঠবে। আর আমি যদি আপনাদেরকে বলি লাস্ট কয়েক বছরে আমরা যে কন্টিনিউয়াস র্যালিটা দেখেছি, তার মধ্যে এরকম কারেকশন কিন্তু এটা মার্কেটের জন্যই ভালো। কারণ স্টক মার্কেট কোনো সময়ই একভাবে ওপরে যায় না। স্টক মার্কেটে এরকম ফল বা কারেকশন কিন্তু একটা নর্মাল ব্যাপার। তো ভিডিওর শুরুতে আমরা একটি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপশন নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম। তো সেটা নিয়েই চলুন এবার আলোচনা করা যাক। তো আমরা জানি গোল্ড কিন্তু একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসেবে ভালো অপশন, এবং গোল্ডে ইনভেস্ট করার কি কি বেস্ট অপশন রয়েছে এবং কিভাবে আপনি গোল্ডে ইনভেস্ট করে সব থেকে বেশি রিটার্ন পেতে পারেন সেটা নিয়ে এবার আলোচনা করব। তো আশা করি আপনাদের মধ্যে অনেকেই জানেন যে সভরিন গোল্ড বন্ড গোল্ডে ইনভেস্ট করার সব থেকে বেটার অপশন, এবং এই নিয়ে আমাদের ইনভেস্টমেন্টের ওয়েবসাইটে আগে একটি ব্লগও লেখা হয়েছিল, যেটা 4th জুলাই 2023-এ পাবলিশ হয়েছিল। তবে এই ইনভেস্টমেন্ট অপশনটি কিন্তু আগে সব থেকে ভালো ইনভেস্টমেন্ট অপশন ছিল। হ্যাঁ ছিল, কেন বলছি, কারণ এই মুহূর্তে কিন্তু সরকার নতুন করে আর কোনো এসজিবি ইস্যু করছে না। আমরা যদি এর লাস্ট আপডেট দেখি, ফাইন্যান্স মিনিস্টার বাজেট সেশনের পর একটি ইন্টারভিউতে জানিয়েছে যে এই গোল্ড বন্ড গভর্নমেন্টের পক্ষে একটা এক্সপেন্সিভ বড়োইং হিসেবে দাঁড়িয়েছে। এর কারণে তারা আর ফার্দার ইস্যু অফ এসজিবি করবে না। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে গভর্নমেন্ট বা আরবিআই নতুন করে কোনো এসজিবি ইস্যু করবে না। এই কারণেই এই অপশনটি ছিল বলেই আমাদেরকে ধরে নিতে হবে। আমরা যদি দেখি লাস্ট কবে এসজিবি ইস্যু হয়েছিল, সেটা কিন্তু 21শে ফেব্রুয়ারি 2024, অর্থাৎ প্রায় 1 বছর আগে। তারপর থেকে কিন্তু আর নতুন কোনো গোল্ড বন্ড আসেনি। অর্থাৎ এটা কিন্তু আর এখন আমাদের কাছে বেস্ট অপশন নেই। আর আমরা যদি এর যে সিরিজগুলি মার্কেটে ট্রেড করছে সেগুলো কেনার কথা ভাবি, সেগুলোও কিন্তু অনেক প্রিমিয়ামে ট্রেড করছে। কারণ যেহেতু এসজিবিতে গোল্ডের দাম বাড়ার সাথে সাথে ইয়ারলি 2.5% একটা ইন্টারেস্টও পাওয়া যেত। অর্থাৎ এখানে আপনি কোনো 1 গ্রাম সোনা কিনলে সেটি 8 বছর পর সোনাটার যা দাম সেটা তো রিটার্ন পেতেন, সাথে আপনি যতদিন ওই বন্ডটাকে হোল্ড করতেন সেটার এগেনস্টে, অর্থাৎ ওই বন্ডার ফেস ভ্যালুর এগেনস্টে আপনি 2.5% প্রতি বছর ইন্টারেস্টও পেতেন। এই কারণে এটা ছিল সব থেকে বেস্ট অপশন। কিন্তু এটা এখন আর বেস্ট অপশন নেই, কারণ এটা নতুন করে আর অ্যাভেলেবেলই নেই। এবং আগের যে সিরিজগুলো অলরেডি মার্কেটে লিস্টেড রয়েছে সেগুলো অনেক প্রিমিয়ামে ট্রেড করছে, কারণ যেহেতু নতুন করে ইস্যু বন্ধ হয়ে গেছে, এগুলোর ডিমান্ড অনেক বেড়ে গেছে। এর কারণে আগের ইস্যুগুলো যেগুলো মার্কেটে অলরেডি রয়েছে সেগুলোর প্রিমিয়ামে ট্রেড করছে। তো সেটাকেও আমরা কিন্তু বেটার অপশন বা বেস্ট অপশন বলতে পারি না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে গোল্ডে ইনভেস্ট করার সব থেকে বেস্ট অপশন কোনটা সেটা নিয়ে এবার ডিসকাস করব। তো সবার প্রথমে বলে রাখি, আমাদের ভারতীয়দের কিন্তু একটা সোনার গহনা বা গোল্ড জুয়েলারির উপর একটা আলাদা ইমোশন কাজ করে। এই কারণেই অনেকে সোনার গহনাটাকেও অনেকে ইনভেস্টমেন্ট হিসেবে ভাবে। তবে এক্ষেত্রে আমরা যদি অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসেবে ভাবি, সোনার গহনার ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যারাউন্ড একটা 20% মেকিং চার্জ দিতে হয়। সেটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে অনেকটা বাড়িয়ে দেয়। অর্থাৎ আমি ধরুন 1 লাখ টাকার সোনার একটি গহনা করছি, সেখানে কিন্তু 20% মেকিং চার্জ থাকে, অর্থাৎ আসল সোনার দাম কিন্তু ওখানে 80,000 টাকা। পরবর্তীকালে আপনি যখন বেচতে যাবেন সেটা কিন্তু আপনি শুধু সোনার দামটাই পাবেন, সেখানে কিন্তু আপনি মেকিং চার্জটা পাবেন না। সেখানে অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসাবে কিন্তু গহনা একটা বেটার অপশন কোনোদিনই নয়। তবে আবার অনেকে ইনভেস্টমেন্ট হিসেবে গোল্ড বার বা গোল্ড কয়েন কিনে রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেটা ওই গোল্ড জুয়েলারির থেকে বেটার অপশন। এক্ষেত্রে আপনি সোনার সাথে কোনো মেকিং চার্জ পে করছেন না, এটা ঠিকই। তবে এক্ষেত্রে একটা ভয় থাকে কি, আপনাকে সেটার একটা সিকিউরিটি মেনটেন করতে হবে। সেটা যাতে হারিয়ে না যায় বা সেটা যাতে চুরি না হয়ে যায়, সেটাকে আপনাকে নিজের দায়িত্বে মেনটেন করতে হবে। আপনার কাছে যদি একটা সেফ জায়গা থাকে যেখানে আপনি ওগুলো রাখতে পারেন, আপনি ফিজিক্যাল গোল্ড অ্যাজ এ কয়েন বা বার হিসাবেও কিনতে পারেন। এইগুলি ছাড়াও গোল্ডে ইনভেস্ট করার এই মুহূর্তে আরেকটি অপশন হলো ডিজিটাল গোল্ড, যেটা আপনি এখন বিভিন্ন অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। তবে ডিজিটাল গোল্ড কেনার সময় আপনি লক্ষ্য করে দেখবেন, যখন গোল্ডের যেটা প্রাইস চলছে তার থেকে কিছুটা বেশি প্রাইসেই আপনাকে সেটা সেল করা হয়। আর আপনি যখন ওটা বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনি যেটা প্রাইস চলছে তার থেকে কিছুটা কম পাবেন। অর্থাৎ এই যে কম বা বেশি প্রাইসটা, এর কারণে কিন্তু আপনার কিছুটা হলেও ইনভেস্টমেন্টের যে রিটার্নটা সেটা কমে যায়। তো এই সব কিছু মাথায় রেখে গোল্ডে ইনভেস্ট করার এখন সব থেকে বেটার অপশন হলো গোল্ড ইডিএফ। আমি যদি নিপন ইন্ডিয়া গোল্ড বিজনেস চার্টটা খুলি, তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে গোল্ড রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে অ্যারাউন্ড 30%। আমরা বলতে পারি যে গোল্ড 1 ইয়ার রিটার্ন দিয়েছে, আর যেদিকে মার্কেট কিন্তু অনেকটা নেগেটিভ রিটার্ন দিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে গোল্ড কিন্তু একটা পজিটিভ এবং একটা যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। 30% রিটার্ন কিন্তু একটা যথেষ্ট হেলদি রিটার্ন। তবে আমরা চিরকালই দেখেছি গোল্ডের সাথে স্টক মার্কেটের একটা অপোজিট রিটার্ন থাকে, মানে যে বছরগুলোতে গোল্ড ভালো পারফর্ম করে
সেই বছরগুলোতে স্টক মার্কেট কিছুটা খারাপ পারফর্ম করে, বা স্টক মার্কেট যে বছরগুলোতে ভালো পারফর্ম করে সে বছরগুলোতে গোল্ড কিছুটা কম বা অ্যাভারেজ থেকে কম রিটার্ন দেয়। এটা কেন হয় আমি যদি আপনাদেরকে বলি, কারণ যখন মার্কেটে আনসার্টেনিটি আসে, মার্কেটে ইনভেস্টর যারা রয়েছে বড় বড়, তারা কিন্তু একটা সেফ ইনভেস্টমেন্ট হিসেবে গোল্ডে ইনভেস্টমেন্ট বাড়ায়। এর কারণে গোল্ডের ইনভেস্টমেন্টও বাড়ে এবং গোল্ডের প্রাইসও বাড়ে। এবং 2024-এ গোল্ডের এতটা প্রাইস বৃদ্ধি পাওয়ার কারণের পেছনে আরেকটি কারণ হলো বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকস ডলারের ওপর তাদের ডিপেন্ডেন্সি কমানোর জন্য কিন্তু গোল্ড বাই করছে। আমরা যদি এখানে দেখি, ইন্ডিয়া অক্টোবরে প্রায় 27 টন গোল্ড বাই করেছে। এবং শুধু ইন্ডিয়ায় নয়, ইন্ডিয়া ছাড়াও কিন্তু বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক তাদের গোল্ড বাইং অনেক বৃদ্ধি করেছে, যেরকম টার্কি, পোল্যান্ড ইত্যাদি দেশ। এবং কেন এরা গোল্ড বাই করছে? কারণ অ্যাজ এ ফরেক্স রিজার্ভ, যেরকম গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে যেরকম ডলার ইউজ হয়, সেরকম কিন্তু আরেকটি মাধ্যম হিসেবে ইউজ হয় গোল্ড। অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে যখন ট্রেড হয় তখন তারা অ্যাজ এ ডলারকে মেন কারেন্সি হিসেবে ইউজ করে, বা গোল্ডকে। এর কারণে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক শুধুমাত্র ডলারের ওপরে ডিপেন্ডেন্সি কমানোর জন্য গোল্ড বাইং কিন্তু বাড়িয়েছে, এবং এর কারণে গোল্ডের ডিমান্ড আরো বেড়েছে, এবং এর কারণেই আমরা লাস্ট 1 বছরে এই র্যালিটা দেখতে পারছি। এবং আশা করা হচ্ছে যে ভবিষ্যতেও কিন্তু এটা কন্টিনিউ থাকতে পারে। তো এখনো পর্যন্ত যদি আপনার গোল্ডে কোনো ইনভেস্টমেন্ট না থেকে থাকে, আপনি কিন্তু অবশ্যই গোল্ডটাকে অ্যাজ এ হেজিং হিসেবে বা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য আপনি কিন্তু এটাকে অবশ্যই পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের মধ্যে কতজন অলরেডি গোল্ডে ইনভেস্টমেন্ট করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না।